খবর বাংলা দর্শন থেকে আজকের মুখ্য সংবাদ দেখছেন আকাশবাণী স্থানীয় বঙ্গ সংবাদ। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে তার বাড়িতে প্রচুর পরিমাণে নগদ অর্থ পান দমকল কর্মীরা। সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিচারপতির বর্মার বদলির বিষয়টি জানাজানি হয়। যদিও প্রথম থেকেই এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা এই বদলির বিরোধিতা করছেন। এলাহাবাদের হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তেওয়ারি বলেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে বিচারপতি বর্মাকে যেন এলাহাবাদ হাইকোর্ট বা অন্য কোনো আদালতে বদলি করা না হয়। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্তই কোনো আদালতই বর্মাকে গ্রহণ করবে না। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে দিল্লিতেই থাকা উচিত। আবার অনিলবাবুর দাবি, জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য বিচারপতি বর্মার সমস্ত রায় পর্যালোচনা করা উচিত। তার সঙ্গে নগদ কাণ্ডে সিবিআই বা ইডিকে দিয়ে তদন্ত করানো উচিত। সংসদে ভাতা এবং বেতন বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন, সংসদদের বেতন 24% বাড়ানো হচ্ছে। 2023 সালের 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। সংসদদের বেতনের পাশাপাশি তাদের ভাতা এবং প্রাক্তন সংসদদের পেনশন বৃদ্ধি করা হচ্ছে। সংসদীয় বিধায়ক মন্ত্রক থেকে জানানো হয়েছে, সংসদরা এখন থেকে মাসে 1,24,000 টাকা করে বেতন পাবেন। আগে এটি ছিল 1 লক্ষ টাকা। সংসদদের দৈনিক ভাতা 2,000 টাকা থেকে বৃদ্ধি করে 2,500 টাকা করা হয়েছে। প্রাক্তন সংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করা হয়েছে। এতদিন পর্যন্ত প্রাক্তন সংসদেরা মাসে 25,000 টাকা করে পেনশন পেতেন। এবার থেকে তারা মাসে 31,000 টাকা করে পেনশন পাবেন। কেউ 5 বছরের বেশি সংসদ থাকলে প্রতি বছরের হিসেবে তাদের পেনশন বৃদ্ধি হয়। 5 বছরের পর থেকে প্রতি বছরের জন্য প্রাক্তন সংসদেরা মাসে এতদিন 2,000 টাকা করে বেশি পেনশন পেতেন, সেটা এবার বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐক্য বজায় রেখে লড়াইয়ের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দলের কোন্দল প্রকাশ্যে চলে এলো। তুলকামাল পরিস্থিতি তৈরি হলো। বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক সভাপতি অনুপম ভট্টাচার্যের সংবর্ধনা সভায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে অনেকেই রাজ্য নেতৃত্বের দ্বন্দ্বের ছায়া দেখছেন। সম্প্রতি দ্বিতীয়বার জেলা সভাপতি হয়েছেন অনুপম ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় তাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি সভার আয়োজন করেন তার অনুগামীরা। আচমকা সেই সভায় হামলা চালান অনুপমের বিরোধী গোষ্ঠীর সমর্থকরা। এর জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই সভায় চেয়ার ছোড়াছুড়ি করা হয়। অনুপমের অনুগামী এক নেতার মুখে চুনকালি মাখানোর অভিযোগ উঠেছে। নিগৃহীত হন অনুপম ভট্টাচার্য নিজেই। গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ্যে না এলেও দলের তরফে পদক্ষেপ করা হয়েছে। অনুপমের সভায় হামলা ও তাকে নিগ্রহ করার জন্য 4 জনকে সাসপেন্ড করেছে দল। তাদের শোকজ করা হয়েছে, চাওয়া হয়েছে লিখিত উত্তর না মেলা পর্যন্ত তারা সাসপেন্ডই থাকবেন। উত্তর সন্তোষজনক না হলে বরখাস্তও করা হতে পারে ওই 4 জনকে, জানিয়ে দিয়েছেন বিজেপির পক্ষ থেকে। দিলীপ ঘোষ আবার আসরে নেমে পড়েছেন, তা জানান দিচ্ছেন স্বয়ং নিজেই। দিলীপ ঘোষকে এভাবেই অনেক বছর ধরে দেখতে অভ্যস্ত ছিল বঙ্গবাসী, কিন্তু লোকসভা ভোটের পর নিজেকে তিনি গুটিয়ে নিয়েছিলেন। অতি সম্প্রতি আবার দিলীপ ঘোষকে সেই নিজের ফর্মে ফিরে আসতে দেখা দিচ্ছে। অভিমানী দিলীপ ঘোষ নীরবতার খোলস ছেড়ে বেরিয়ে এলেন। বাংলায় বিজেপির সব থেকে সফল রাজ্য সভাপতি। গতবার লোকসভা ইলেকশনে তার জেতা আসনে তাকে দাঁড়াতে দেওয়া হয়নি। বর্ধমান দুর্গাপুরের এই আসনে হেরে যান দিলীপ ঘোষ। তারপর থেকেই রাজনৈতিক আসরে নিজেকে কিছুটা আড়াল করে রেখেছিলেন। দলকে নিয়ে তার ক্ষোভ এবং অভিমানের কথা প্রকাশ পেয়েছে বারবার। গত মঙ্গলবার থেকে সে ছবি হঠাৎ বদলাতে শুরু করেছে। ওই দিন দিলীপ ঘোষ বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে বসে বৈঠক করেন বিজেপির বিধায়কদের সঙ্গে। শুভেন্দু দিলীপের বৈঠকের আগের দিন দিল্লিতে ছিলেন শুভেন্দু। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে সন্ধ্যায় বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। তারপর তিনি অমিত শাহর সঙ্গে বৈঠক করতে যান। গভীর রাতে কলকাতায় ফিরে আসেন। পরদিনই তার আমন্ত্রণে বিধানসভায় যান দিলীপ ঘোষ এবং তারপর থেকেই চেনা ছন্দে ফিরে আসেন দিলীপ ঘোষ। এরপর 3 দিক থেকেই আক্রমণ শুরু হয় ওই 3 বিজেপি নেতার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার বিকেলে লন্ডনে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে গিয়েছিলেন। লন্ডন সফরের বাংলার মুখ্যমন্ত্রীর আজ চতুর্থ দিন। তার আগে সকালবেলায় শরীরচর্চায় হেঁটেছেন এবং ওয়ার্ম আপ করেছেন। গতকাল মঙ্গলবারে শিল্প সম্মেলন করেছেন, তবে তার ফলস্বরূপ কী পাওয়া গেছে সেটা এখনও জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন চুপ করে থাকাটাই সব থেকে বেশি দামি। সেই কারণেই সমালোচনায় তিনি সাধারণত চুপ করে থাকেন। তিনি জানান, সমালোচনায় আগের মতন আর তিনি মুখ খোলেন না। তিনি এও বলেন, সোশ্যাল মিডিয়া ও সমাজ মাধ্যমে আমাকে নিয়ে যে সমালোচনা হয় তা তিনি নির্বিকার হয়ে শোনেন। সেই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেছেন এক রিপোর্টার। মমতা একটুও বিচলিত না হয়ে তিনি পাল্টা বলেন, যারা সমালোচনা করার তারা তো সমালোচনা করবেই, অত ভাবলে তো আর কাজই করা যাবে না। যারা কাজ করে তাদেরই সমালোচনা হয়, ঘরে বসে থাকলে কি আর কোনো সমালোচনা হবে? এখন আর ওসব কথা গায়ে লাগে না। এসব কথা শোনার পর একজন গুণমুগ্ধ হয়ে বলেন, সায়েন্স ইজ গোল্ড। মমতা বললেন, আমি তো মনে করি সায়েন্স ইজ প্ল্যাটিনাম। লন্ডনে এখন ভীষণ শীত, সেই কারণে সকলে এখন কীরকম শীতের বস্ত্র পরে বেরোচ্ছেন তার দিকে কড়া নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে যেমন রয়েছেন তার ভাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়, সকলকে ধরে ধরে শীতবস্ত্র পরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে তেমন স্নেহসুলভ ধমক, পাকাবি করতে যেও না, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? IAS অফিসার বন্দনা যাদবকে হোটেলের লবিতে দেখে বলেন, সোয়েটার পরো। বন্দনা যাদব হঠাৎ করে এইরকম কথা শোনায় থতমত খেয়ে যান। তারপর তিনি বলেন, আমি ঠিক আছি ম্যাডাম। কিন্তু তিনি তার নিরাপত্তা রক্ষার অন্যতম দায়িত্বপ্রাপ্ত স্বরূপ গোস্বামীকে বলেন, আমার ঘর থেকে একটা সোয়েটার এনে দাও তো। বন্দনা এমনিতেই রোগাপ্যাটকা মানুষ, ঠান্ডা লেগে গেলে অসুস্থ হয়ে পড়বে। দেখছো না, আমিও তো সোয়েটার পরেছি। জম্মু কাশ্মীরের একদিকে ভারত ও অন্যদিকে পাকিস্তান, দুই দেশকে জুড়ে আছে কামান সেতু। 6 বছর ধরে বন্ধ থাকার পর খোলা হয় শনিবার। 6 বছর ধরে বন্ধ থাকার পরে সেই সেতু খোলা হলো শনিবার। সেতুটি খোলা হয় লাশ পরিবহনের জন্য। দিন 15 আগে ঝিলম নদীতে ঝাঁপ দিয়ে ভেসে গিয়েছিলেন এক তরুণ ও তরুণী। তাদের দেহ মিলেছিল পাক অধিকৃত কাশ্মীরে। দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা হওয়ার পর পাকিস্তান থেকে কাশ্মীরের বারামুল্লার উড়ি সেক্টর থেকে এই কামান সেতু ধরে নিয়ে আসা হয় দুজনের দেহ। গত 5ই মার্চ বাসগ্রামে 22 বছরের এক তরুণ এবং কামালকোটের 19 বছরের এক তরুণী ঝিলম নদীতে ডুবে গিয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছিল তারা ঝাঁপ দিয়েছে নদীতে। তাদের খোঁজে তল্লাশি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। নদীতে ভাসতে ভাসতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে চলে যায় ওই দুটি দেহ। একবার কামান সেতুর কাছে ওই দুটি দেহ দেখা গেলেও সেটা স্রোতের কারণে তোলা যায়নি। পাক অধিকৃত কাশ্মীরের চিনারি থেকে ওই দেহ দুটিকে শেষ পর্যন্ত তোলা হয়।